অনেকগুলো আর্থ্রাইটিস নিয়ে কথা বলছি, মূলত কোন কোন কারণগুলো দায়ী এদের পেছনে? সাধারণত যারা গাউট তাদের ইউরিক অ্যাসিডে নিশ্চয়ই স্যার। যায়, কিন্তু অ্যাঙ্কালোজিং বা রিমোটা আর্থ্রাইটিস যেটা অটোইমিউন ডিজিজ, এগুলো সাধারণত বংশগত অথবা তার হেরিডিটারি গত এটা হয়ে থাকে। সেক্ষেত্রে স্যার পারিবারিক ইতিহাস থাকলে কি পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে এগুলো রোগগুলো হতে পারে? আমরা এটা অনেক সময় পেয়ে থাকি, বা বাবা মার যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস হয় তাদের ছেলে মেয়েদের অনেক সময় পেয়ে যায়। অনেক সময় অ্যাঙ্কালোজিং আমরা দেখেছি যে বাবা বা দাদা ছিল, নাতি তাদের অ্যাঙ্কালোজিং আমরা অনেক সময় আমরা পেয়েছি। রোগগুলো শনাক্ত করবার পর আপনারা আসলে কাউন্সেলিংটি কিভাবে করেন? এখানে দুরকম কাউন্সিলিং আছে, যেমন যাদের কনজারভেটিভ বা যাদের মেডিসিন দ্বারা চিকিৎসা করা যায় তাদের একভাবে কাউন্সিলিং করি, কিন্তু যাদের লেট আর্থ্রাইটিস বা এন্ড স্টেজ আসে তাদের আমাদের কাউন্সিলিং ডিফারেন্ট হয়, কারণ তাদের তখন সার্জারির প্রয়োজন হয়। সুতরাং যাদের কনজারভেটিভ ট্রিটমেন্টে বা আর্লি স্টেজে আসে তাদের আমরা একভাবে কাউন্সেলিং করি, প্রিভেনশনের দিকে মনোযোগ দিই। যেমন কারো যদি গাউট হয়, বুড়ো আঙ্গুল ফুলে যায়, প্রায় প্রায় তার এটা সমস্যা তৈরি করে, তাহলে আমরা তাদের গাউটের যে সমস্ত খাদ্যে গাউট বৃদ্ধি পায়, ইউরিক অ্যাসিড বা পিউরিন লেভেল বাড়ে, সেগুলা আমরা খাদ্যের নিষেধ করি। যেমন গরুর মাংস বা খাসির মাংস বা বিভিন্ন জাতীয় ডাল বা ঢেঁড়স বা এই সমস্ত খাদ্য খাওয়ার ব্যাপারে রেস্ট্রিকশন আরোপ করি। আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন অস্টিওআর্থ্রাইটিসের যাদের ওজন বেশি তাদেরও আমরা ফুড রেস্ট্রিকশন করতে বলি, যে আপনার ওজন বেশি, আপনার হাঁটুর উপরে চাপ পড়বে আপনার, সেজন্য আমরা অনেক সময় তাদেরকে নিউট্রিশনিস্ট দিয়ে আমরা একটা ব্যালেন্স চার্ট মেনটেন করি। আর অ্যাঙ্কালোজিং বা রিউমাটয়েড আর্থ্রাইটিসদের আমরা তাদের খাদ্যাভ্যাসের ভেতরে একটা ব্যালেন্স চার্ট করি, যাতে ওয়েট গেইন না করে এবং তারা এক্সারসাইজটা করতে পারে। এবং তাদের যদি আর্থ্রাইটিসের স্টেজিংগুলো করি, যদি এন্ড স্টেজে চলে যায় তাহলে অনেক সময় সেগুলো স্যার বিস্তারিতভাবে তাদের বলেন। আমরা অস্টিও আর্থ্রাইটিসের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরো শুনতে হবে।